আরে আকাশ, তুই একটা কি এই যে এসআরটি করেছিস, হ্যাঁ এই ব্যাপারটা একটু খুলে বল দেখি। মানে কিছু কিছু জানি, তোর কাছে বিস্তারিত আগে শুনবো, বল। এসআরটি খুব সংক্ষেপে বলতে গেলে এটা আমি জামা কাপড় বানাই সবার জন্য, সেটা হচ্ছে খুব সংক্ষেপে বলতে গেলে। তো আর যদি বড়ভাবে বলতে হলে এটা আমার সব কিছু, আমার স্বপ্ন, আমার যা আমি চিন্তা করি সেটারই একটা বহিঃপ্রকাশ। কতদিনের স্বপ্ন, মানে কখন থেকে ভাবতে শুরু করেছিস? আমার আসলে ছোটবেলা থেকেই ফ্যাশন নিয়ে খুব ইন্টারেস্ট ছিল চিরকাল, মানে সাজগোজ, রং, কাপড়, এই ধরনের জিনিসগুলোর প্রতি একটা টান। ছোটবেলা থেকে, মানে কত ছোটবেলা থেকে? কত ছোটবেলা? আর আমি বলছি যে আমাদের দিয়া যেমন ছোটবেলাতে মা যেমন করে সাজবে, ঠিক করবে, এরকম তো থাকে সবার। কিন্তু এই যে তোর যে তোর বন্ধুদের মধ্যে ছিল কেন, মানে এই যে সাজগোজ নিয়ে আলোচনা হতো বন্ধুদের সঙ্গে? বন্ধুদের মধ্যে মানে হ্যাঁ আলোচনা তো হতোই। আর মানে ফ্যাশন মানে কোত্থেকে কি দেখছি, মানে মা মাসিদের তো এক দেখছি, হ্যাঁ হ্যাঁ, আর কি মানে কোনো ম্যাগাজিন ট্যাগাজিন দেখতে পারলাম? একদম ম্যাগাজিন, টিভি। তবে সব থেকে বড় ইন্সপিরেশন আমার ঠাকুমা, কারণ দিয়াকে আমি ছোটবেলাতে দেখেছি, দিদা 90s অব্দি, মোটামুটি 90-এর দশক অব্দি কাজ করতেন কারুর সঙ্গে। তো আচ্ছা, কারুর সঙ্গে কাজ করতেন সেটা হ্যাঁ দেখেছি। আর দিয়া না ওই সুতো পরাতে পারতেন না চোখের জন্য, আমাকে দিতেন। আর প্রথমে আমাকে ক্রস স্টিচ করা শিখিয়েছিলেন, সব থেকে সহজ, আর রান সেলাই দেওয়া। তো ওই খান থেকে আমার ভীষণ ভালো লাগতো পুরো ব্যাপারটা। আর আমি ভীষণ ছবি আঁকতে ভালোবাসতাম। তো এখন যখন পুরোনো ড্রয়িং খাতাগুলো দেখি, মানে ওখানে আমি বেশিরভাগই মেয়েদের ছবি আঁকতাম, এবং তাদের সব বিভিন্ন রকমের জামা কাপড়, বিভিন্ন রকমের জুতো, তাদের চুলের রং নানা রকমের। তো আমার মানে কোন সময় ছোট, মানে আমার 2004-এ যখন 4-5-এর একটা খাতা আছে রতিদির ক্লাসে, সেখানে আমি একটা মেয়ের ছবি এঁকেছি, প্রচুর গ্লাভস টাভস, এবং তার পাশে লেখা আই লাভ ফেসান, মানে বাংলাতে। হ্যাঁ, এবং আমার ওটা দেখে আমি এত বছর পরে ওটা দেখে ভাবছি, আচ্ছা তার মানে এটা ছিল কোথাও। তুই পড়াশোনা কত করলি? আমি মাস্টার্স অবধি, আমি হিস্ট্রি নিয়ে পড়েছি। হ্যাঁ, হিস্ট্রি নিয়ে এমএ পাস করলি তো? তার আগে থেকে এই নিয়ে কিছু মানে ভাবছিলাম কি না? ভাবছিলি তো বটে, কিন্তু আমি বলছি কিছু করছিলি কি, মানে আমি ভেতরে করছিলাম মানে খুব কনসিয়াসলি না হলেও। যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে বিউটি প্রজেক্ট বলে, আমি একটা ছবি প্রজেক্ট করি। সেটাতে হচ্ছে যে মানে খুব সহজে বলতে গেলে যে সবার মধ্যেই যে সৌন্দর্য আছে সেটাকে নিয়ে আমি একটা কিছু মানুষকে, মানে তারা কেউ মডেল নয়, তারা আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোনের মতো। তো তাদেরকে আমি, আমার মনে হয়েছিল তাদের শুনে তারা কি চাইছে সেরকমভাবে সাজিয়েছিলাম, এবং সেটা ফটোগ্রাফি করেছিলাম। মানে তারা যেভাবে সাজতে চেয়েছিল তুই সাজিয়ে দিয়েছিস? হ্যাঁ, মানে তারা যেটা চাইছে এবং তার সঙ্গে আমার যেগুলো মনে হচ্ছিল। আর তখন তো এত কিছু ছিল না, তো যেটুকু পেরেছি তার মধ্যে আর কি। মানে সেটা কি, জামা কাপড়, মেকআপ ইত্যাদি? জামা কাপড়, মেকআপ, হ্যাঁ চুল বাঁধা। মানে যদি কারোর মনে হয় যে আমি এভাবে ভাবিনি কিন্তু খুব ইচ্ছে ছিল যদি কেউ সাজিয়ে দিত, তার ঠিক আছে আমি সাজিয়ে দিচ্ছি। এটা কি এমএ পাস করার আগে? এটা আগে, তো কলেজে পড়াকালীনই এটা করি। আর তখনও মানে পুরো বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাচ্ছে, কিন্তু ভালো লাগছিল ব্যাপারটা। এবং পরবর্তীকালে ইনস্টাগ্রাম আমাকে খুব হেল্প করেছে। ইনস্টাগ্রাম আমি এমন একটা মাধ্যম পেলাম সমাজ মাধ্যম আসার পর, ফেসবুকের থেকেও বেশি ইনস্টাগ্রাম, কারণ ওটা খুব ফটোগ্রাফি বেসড একটা মানে একটা মাধ্যম ছিল। হ্যাঁ, তো ওখানে আমি নিজে সেজে দিতাম, কারণ আমি আমার কাছে সব থেকে বড় ড্রয়িং খাতা ছিল, তো যার জন্য নিজেও সাজছি, একে ওকে ধরে ধরে সাজাচ্ছি। হ্যাঁ, রং চং মাখা আছে একদম। বেশ, এইটা ভালো করে করতে করতে তারপর এসআরডি নামটা কে দিল? এসআরডি নামটা কাকতালীয়, মানে আমি শ্রেয়সী দাস নামটা মানে ভেবেছিলাম যে ওটাই আমি করব। আর ঠিক
এক্স্যাক্টলি শুধু জামা কাপড় কেনা বেচার ব্যাপারটা ছিল না, মানে এটা একটা হ্যাঁ ডিজাইন এবং একটা কমিউনিটি বিল্ডিং এর ব্যাপার ছিল আমার কাছে। মানে একটা ইকোসিস্টেম হবে যেখানে মানে কিনতেই হবে তার কোনো মানে নেই, আসো দেখো তোমার কি মনে হয় বলো, এবং আমরা একসাথে একটা কিছু একটা সেফ জোন তৈরি করার ইচ্ছে ছিল। তো এবং তার আগে আমি কিছু মানে ইন্ডাস্ট্রি যদি কিছু বলেন আমি কাজ করছিলাম, দেখছিলাম কলকাতায় বা বিভিন্ন জায়গাতে কি কি হচ্ছে জানা তো দরকার, এবং ব্রিলিয়ান্ট সব কাজ চলছে। তো আমার ভীষণ কোনো স্টুডিওতে বা কোনো হ্যাঁ এক্সিবিশন বা এই ধরনের যেগুলো, এবং কাজ করার সুযোগ পাই কিছু জনের সাথে, এবং তারা ভীষণ ভালো ছিলেন প্রত্যেকে। তো যার জন্য মনে হচ্ছিল না এটাই তো ভালো লাগছে, বেশ এটা তো হতে পারে। এটা যে একটা প্রফেশন হতে পারে সেইটা কখন স্পষ্ট বুঝতে পারলি, বা এটা যে তুই এটাই পার্সু করবি এই সিদ্ধান্তটা কবে? আমার মানে এমএ পাস করার পরে না? এমএ পরীক্ষা যেদিন দিলাম লাস্ট পরীক্ষাটা দিয়েছি, দুপুরবেলা বেরিয়ে এলাম বন্ধুদের সাথে, কান্নাকাটি যা সব হলো, বিকেলবেলা 5টার মধ্যে ডিসিশন নিয়ে নিয়েছি যে এটাই করবো। মানে প্রথম পরীক্ষা ভালো হয়নি বলে না? খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কান্নাকাটি মানে এবার দেখা হবে না, মানে এবার দেখা হবে না সেই জন্য। কিন্তু সেই দিনই তুই সিদ্ধান্ত নিলি? হ্যাঁ, আমি বিকেলবেলা 5টা 5:30টার সময় হাঁটতে বেরিয়েছি, পূর্বপল্লীর রাস্তাতেই হাঁটতে হাঁটতে আমার বন্ধু বললাম শোনো এটা করব ভাবছি, জানি না কি হবে, হয়তো 1 মাস 2 মাস পর বন্ধ হয়ে যেতে পারে, কারণ এটা জানি না কি হবে, কিন্তু আমার ইচ্ছা করছে তো আমি এগোই ব্যাপারটা নিয়ে। তো সেভাবেই শুরু। প্রথমে 8টা জামা বানিয়েছিলাম মাত্র। বাবা মাকে কখন বললি, মানে সেই দিনই? বাবা মা তার আগে আমার উদ্ভট চিন্তা ভাবনা রোজই শুনতো কিছু না কিছু হচ্ছে। না এই যে এটা এই যে এসআরডিটা মানে এই যে বিকেল 5টার সিদ্ধান্তটা, বিকেল 5টার সিদ্ধান্তটা আমিও বাড়ি গিয়ে বললাম, যে বাবাকেই প্রথম বললাম যে এরকম একটা ভাবছি করব। আর তখনও অবধি না আমি সত্যি বলতে যে এটাই আমার পাথেও হবে সেরকম কিছু ভাবিনি, কিন্তু তখন বললাম যে এটা চেষ্টা করে দেখি, আমার ইন্টারেস্টিং লাগছে জিনিসটা, জাস্ট ট্রাস্ট মি, কিছু একটা হবে আমার মনে হচ্ছে। বাবা ভরসা করলেন? হ্যাঁ বাবা ভরসা করলেন। মা মোটামুটি অতটা সহজে নয়, মার একটু হ্যাঁ আসলে এটা তো বোঝানোটা না 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 আমি বলছি যে কিন্তু হ্যাঁ 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 একদম বোঝালি। হ্যাঁ আর দিয়া সাপোর্ট করেনি? ও দিয়া আমি যাই করবো বোধহয় সাপোর্ট করবে একদম চোখ বন্ধ করে। বিশেষ করে এই বিষয়ে দিদা ভীষণ সাপোর্টিভ, আর আমাকে না কোনোদিন কিছু ইম্পোজ করেনি। মানে আমি যেরকম দিয়া কাঁথা স্টিচ বাটিক মেনলি করতেন, আমাকে কিন্তু উনি কোনোদিন বলেনি যে এটাই করো বা এটাতেই মানে যাও, সেসব কিছু। শান্তিনিকেতনের মেয়ে ফলে কাঁথা স্টিচ বাটিক ইত্যাদি করে, মানে এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে করছো না কেন। তোর নিজের মানে বেশ কিছু দিন তো হলো, নানান রকম এক্সপিরিয়েন্স হলো তোর, মানে বিভিন্ন এক্সিবিশন বল বা যাই হোক, মানে খুব বেশ একটা খুব ভালো লাগা অভিজ্ঞতা কিছু, একটা এক্সিবিশন দারুণ রেসপন্স, বা এমন কোনো মানুষের একটা অ্যাপ্রিসিয়েশন যেটা ভীষণ মানে মনে রাখা, মানে খুব ভালো লেগেছিল। হ্যাঁ মানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো সত্যি আমি খুব মানে খুব গ্রেটফুল, যার জন্য দুটো এক্সপিরিয়েন্স আমি সত্যি কোনোদিন ভাবিনি যে এই মাত্রায় যেতে পারে এই ব্যাপারটা। একটা হচ্ছে যে আমি যখন কাজ শুরু করি তখন মানে আমি কিচ্ছু, কেউ জানে না যে এরকম কিছু একটা হচ্ছে বা কিছু শান্তিনিকেতনে। তো একজন বম্বের একজন মানে তিনি খুবই বড় কবিতা লেখেন এবং বলেন, প্রিয়া মালিক বলে একজন, ভীষণ শ্রদ্ধা করি তাকে। তো ওনাকে আমি খুব অ্যামাচিওরিশ ভাবে একটা মেল পাঠিয়েছিলাম যে আমি না এরকম করছি, আপনি কি পড়বেন? এবং উনি আসলে পড়েছেন এবং ভীষণ সুন্দর একটা রিভিউ লিখেছিলেন, যেটা আমার কাছে যে কত বড় একটা ব্যাপার আমি বোঝাতে পারবো না। আর একটা যেটা সেটা হলো ঢাকাতে যখন এক্সিবিশন করলাম, আমি সত্যি ভাবিনি এতজন আসবেন বা তারা যে জানেন মানে আমার অস্তিত্ব সম্পর্কে বা কাজটার অস্তিত্ব সম্পর্কে। তো ওটা ভীষণ আমি ভীষণ কেঁদেছিলাম আর কি পরে ইমোশনটা বোঝা যায়। তোর নিজের করে কোনো একটা, যেমন তুই আমাকে একবার সেই ডাকঘরে রাজকবিরাজের একটা পোশাক ডিজাইন করে বলছি, নিজের করে কোনো একটা পোশাক যেটা এটা
ভালো নিশ্চয়ই, যে কোনো নিজের কাজ সবই নিজের, কিন্তু এইটা দারুণ হয়েছে। আলাদা করে এরকম কোনো মনে হয়েছে কখনো কোনো একটা? অনেক কিছুর ক্ষেত্রেই ছোট ছোট করে মনে হয়, কিন্তু একটা বিশেষ জামার ক্ষেত্রে খুব সত্যি মনে হয়েছিল যে একটা কিছু রেখে যাব যদি আমি নাও থাকি। সেটা হচ্ছে একটা জামা বানিয়েছিলাম তোমোদাচি জামা বলে। তোমোদাচি জাপানি শব্দ বন্ধু জার্মানি, এবং সেই জামাটা হচ্ছে ওনাদের যে ইউকাতা বলে যে পোশাকটা হয়, ইউকাতা জামাটা অলরেডি একটা সিম্পলার ভার্সন, কিন্তু আমি সেটাকে আমাদের ভারতীয় সিম্পলার ভার্সন মানে কিমোনো, হ্যাঁ, তো সেটাকে আমি ভাবলাম যে আচ্ছা ভারতীয় মানে আমরা পড়তে পারবো এমনভাবে কিভাবে দেখা যায়, তো কটনের উপরে বানিয়েছিলাম শ্রাগের মতো। আমার ওটা বানিয়ে ভীষণ আনন্দ হয়েছিল। ছবি আছে? হ্যাঁ আছে। আর এই যে ধর করছিস মানে খারাপ লাগাও তো কিছু আসে, মানে ধর আমি বলছি যেটা আশা করছিস একজন লোকজন আসবে, এলো না, বা ধর কারোর কাছ থেকে একটা সাপোর্ট মনে মনে ভেবেছিলি পাবি, যেটা পেলি না, আমি কারোর নাম করে মানে কিন্তু এরকম একটা কোনো বেশ ভীষণ মন খারাপ হয়েছিল যে মানে একেবারে যেমন আনন্দে কিনেছি ঢাকা, ওরকম মন খারাপ এরকম কিছু? এরকম অভিজ্ঞতা যেটা সব থেকে আগে মাথায় আসে এবং আর যেন না আসে কোনোদিন, সেটাই ভাববো। সেটা হচ্ছে কোভিডের যখন শুরু হচ্ছে লকডাউনের, তখন আমার যারা আমার সাথে কাজ করেন এসআরডিতে, তারা খুব কনফিউজড হয়ে গেছিলেন যে কি হচ্ছে, এবং বারবার জিজ্ঞেস করছিলেন যে দিদি কি হবে, মানে আমাদের ভবিষ্যৎটা কি, এবং বুঝতে পারছেন না যে কি হচ্ছে মানে ইন জেনারেল। তখন বারবার ফোন করতেন, এবং আমি ওনাদেরকে যেভাবে নর্মাল টাইমে যেভাবে ওনারা আমার সাথে আছেন আমি সেভাবেই ওনাদের সাথে পুরোটা টাইম ছিলাম, কারণ ওনারা আমার সঙ্গে সেরকম সময় থাকেন বলে। কিন্তু ওই যে ফোনগুলো আমি না ভুলতে পারবো না, এত এত চিন্তা, মানে আমি খালি ভাবতাম যে আমার তো একটা বাড়ি আছে, খাবার বা ঘুমানো নিয়ে, এগুলো নিয়ে সত্যি তার আগে কখনো ওরম ভাবে ভাবিনি, কিন্তু ওই সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে ঈদের তো এইটুকুতে পরিবারটা চলছে। আমার কাছে ওইটা একটা ভীষণ অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। আমি সত্যি চাই না যে ওটা আর কোনোদিন আসুক। তোর এই ফিনান্সিয়াল যে ব্যাপারটা, মানে একটা এর যে কি বলবো লাভ ক্ষতির যে হিসেব, সেটা কি তোর মনে হয় যে ঠিক আছে, মানে এটা ভরসা করার মতো একটা প্রফেশন? হ্যাঁ, আমার মনে হয়, তার কারণ আমার নিজের চাহিদা খুবই কম, কিন্তু এই যে ধর যদি কিছু মানুষকে ডিপেন্ড করতে হয়, আমি বলছি একটা কি বলবো মানে কনসিস্টেন্সি, মানে নিশ্চয়তা, বা একটা কোথাও এই নিজের ওপর আস্থাটা যে অন্তত হঠাৎ করে কিছু ডিজাস্টার কিছু হবে না, বা এই একটা কোথাও অন্তত এইরকম একটা মিনিমাম রোজগার আমি অন্তত এই কজনকে করতে পারবো ইত্যাদি, এইটা এখন মনে হয়। হ্যাঁ, মোটামুটি সত্যি মনে হয় মাঝে মাঝে। তার কারণ হচ্ছে আমি যখন শুরু করি আমি প্রত্যেকটা স্টেপই নেওয়ার চেষ্টা করেছিলাম এটা ভেবে যে যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলেও যেন আমার একটা প্ল্যান বি প্ল্যান সি থাকে। তো আমার হয়তো মানে গ্রোথটা এরম কোনোদিনই আমাদের ছিল না, কিন্তু এরমভাবেও যদি থাকে তাহলেও আমার মনে হয় যে যে কজন মানুষ আছে আমার সাথে তারা ঠিকঠাক থাকুন, এবং আরও যারা ইনক্লুডেড হবে এইটুকু যেন ভরসা থাকে যে না ঠিক আছে আমাদের টিমটা আমরা চালিয়ে নিতে পারবো। বাড়িতে ওই যে একটা সুন্দর একটা ঘর তৈরি হলো, স্টুডিও, যাই হোক, মানে খুব সুন্দর হয়েছে দেখতে। ওখানে কি নিয়মিত আসেন মানুষজন দেখতে বা কিনতে? হ্যাঁ আসেন, শনি রবিবার করে তো বেশি আসে। হ্যাঁ একদমই বেশি আসে। তো ওইখানে কি সব সময় থেকে থাকতে হয় না? আমি সবসময় থাকি না, কেউ না কেউ থাকে, বা এসে ডাকেন বা ফোন করেন? হ্যাঁ, আমি বলি যে আগের দিন বলে দিলে আমি সেই সময় থাকি। সেই জন্যই বলছি, কারণ ওইভাবে আটকে থাকাটা তো খুব একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এটা তো ঠিক রাস্তার উপরে দোকানের ব্যাপার নয় একদমই। আর মোটামুটি যেমন ধর চান মানুষেরা যে ধরনের একটা
সেটা পান? মানে আমি বলছি যে নাকি যে এটা একটু এরকম হলে ভালো হতো বা ইত্যাদি ইত্যাদি করেন, মানে আমি জিজ্ঞেস করছি যে এখনকার ধর তুই কি করে আর কি এটা বুঝবার চেষ্টা করিস যে ঠিক কিরকম চাইছেন, নাকি তুই তোর মতো করিস, যার পছন্দ হবে হবে, না হলে তার পছন্দ মতো অন্য কোথাও নেবে। মানে আমি বলছি যে বেসিক দর্শনটা কি, যে তুই তোর নিজের রুচি মতো বা নিজের দৃষ্টি মতো বা নিজের মতো বানাবি, আর যার পছন্দ হবে নেবেন, অথবা যারা ধর তোর সেই অর্থে কি বলবো ক্রেতা কাস্টমার, তাদের জন্য যে কি বলেন আজকাল ওই যে হ্যাঁ কাস্টমাইজেশন ইত্যাদি, এইটা করবি। আমি বলছি যে ধর যদি কেউ মানে চান এবং সেটা তোর র্যাশনাল লাগে, মানে আমি বলছি যে হ্যাঁ এটা তো ঠিক আছে, সেরকম কিছু হয় কেউ বলেন কিছু, মানে আমি ওই নাটকের যেমন বলছি যে কেউ একটা আমার একটা এরকম বানিয়ে দাও যেন আমাকে ওরকম লাগে, এই ধরনের বলেন কেউ? না মোটামুটি তো ওখান থেকেই পছন্দ করি বলেন, একদমই বলেন। আর খুব স্বাভাবিক, কারণ সবার তো নিশ্চয়ই একই রকমের ইচ্ছা থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু হয়তো আমি এত কথা বলি বলে বা কোনো একটা কারণে যারা আসেন তারা মোটামুটি আমার যে ফিলোসফিটা আছে কাজের বা যেই ধরনের জিনিসপত্র আমি কেটার করি, ওনারা ওটা দেখেই আসেন। তো যার ফলে ওনারা যদি হ্যাঁ কিছু চান ছোটখাটো চেঞ্জেস, হ্যাঁ কারণ সেটা খুব স্বাভাবিক। মানে ধরুন একটা জামা স্লিভলেস আছে, কিন্তু কারো মনে হচ্ছে যে আমার ইচ্ছে করছে না স্লিভলেস, তাকে আমি হাতা করে দেব। তো এটুকু তো না না ঠিক ঠিক সেটুকু বোঝা গেল। নির্মলার সঙ্গে কি আর করছি না? হ্যাঁ নির্মলাদির সাথে তো কিছু না কিছু চলতেই থাকে কাজ, মানে চলছে। মানে সেটা কি জামা কাপড় সঙ্গে না অন্য মানে? হ্যাঁ না এখন আপাতত বন্ধুত্বটা একদম 100% চলছে। কিন্তু আগের বছর নির্মলাদি একটা খুব ইন্টারেস্টিং বই লেখে, তার সঙ্গে ইলাস্ট্রেশন করে। তো তখন ওই বুক ট্যুরে মানে আসছিলেন উনি ইন্ডিয়াতে, তখন এক একটা জায়গায় কাজ হচ্ছে। তো তার আগে আমরা ডিসাইড করলাম যে আচ্ছা আমরা একটা কোলাবোরেশন করতে পারি, এবং সেটা হলো যে আমি জামা কাপড় বানাই, তো টি শার্টের উপর যদি ওর ইলাস্ট্রেশনগুলো দিয়ে আমরা কিছু করি, টি শার্ট বা ম্যাগনেট এই ধরনের জিনিস। তো সেই সময় ওই কাজটা করি এবং ভীষণ মজা হয়। আমি ওর সাথে কিছু এক্সিবিশনে মানে ওর বুক ট্যুরে গেছিলাম, সেখানে আমাদের ছোট একটা স্টলও ছিল। তো ভীষণ মজা করেছি আমরা। তো দারুণ, না না খুব ভালো, এই মজাটা করি তো হ্যাঁ সত্যি। আর তোর থেকে যারা ছোট, মানে জ্ঞান দেওয়ার কথা বলছি, তোর অভিজ্ঞতা থেকে কিছু একটা যে এই ব্যাপারগুলো চোখ কান খোলা রাখলে ভালো, বা কোনগুলো তোর মনে হচ্ছে যে এইটা স্ট্রেংথ হিসেবে কাজ করেছে, কোনো ইমোশন যেটা উইকনেস হিসেবে কাজ করেছে, তোর নিজের উপলব্ধির কথা, আমি মানে ঠিক ভুলের কথা বলছি যদি কিছু মনে হয়। হ্যাঁ মানে একটা যেটা চিরকালই মনে হয় সেটা হচ্ছে যে জিজ্ঞেস করা, মানে জিজ্ঞেস করতে থাকো, এটার মধ্যে কোনো লজ্জা নেই। আর যদি কাউকে বিজনেসে আসতে হয়, মানে সত্যি সত্যি টাকা পয়সা ব্যবসা, টাকা চাইতে কোনোদিন লজ্জা করা উচিত না। এটা একটা প্রচন্ড অদ্ভুত জিনিস আমাদের মধ্যে কাজ করে, কারণ এর সুযোগ নেওয়ার প্রচুর মানুষ আছে, মানে এটা আমি নিজে দেখে শিখেছি। তো এটাই একমাত্র যেটা মনে মানে দান ধ্যান করতে হলে অন্য জায়গায়, ব্যবসার ক্ষেত্রে এইটা একেবারে একদম তাই। তো দিয়ার সঙ্গে ছোটবেলা থেকে তো গপ্প অনেক করিস, তোর জন্মের আগেকার গল্প, মানে ধর শান্তিনিকেতনের পুরনো শান্তিনিকেতনের গল্প, তোর ঠাকুরদা না কি বলি দাদু কি বলতি, মানে তুই দেখেছিস? আমি তো দেখিনি, কিন্তু উনি কি করতেন জানিস তো? হ্যাঁ। ফলে ওদের যে গল্প বা বাবার কাছ থেকেও এমন কিছু যেগুলো শুনেছি যেটা খুব আর কি একটা মনে হয়েছে বাহ এরকম আমি থাকলে বেশ হতো, বা এটা বেশ ভালো ছিল শান্তিনিকেতনে। এটা আমার সবসময় যে কোনো কারোর কাছ থেকে শুনলে মনে হয় যে তাদের সময় শান্তিনিকেতনটা আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। আর মানে ইতিহাস নিয়ে পড়াশোনাটাও তো করেছিলাম ওই কারণেই যে আমার ভীষণ ভালো লাগে পাস্টে কী হয়েছে সেগুলো জানতে। কিন্তু দিয়ার কাছে প্রচুর গল্প শুনেছি, বিশেষ করে মানে আমাদের বাড়িটা যেহেতু অনেক পুরনো, তো এই জায়গাটা যে পুরো খোয়াই ছিল, এবং কিছু কিছু ছবি আছে সেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই যে সত্যি কি সুন্দর ছিল।
আর মানে সত্যি সম্পর্কগুলো আরো মনে হয় কাছের ছিল, কারণ সবাই সবার সঙ্গে পরিচিতি, মানে এখনো আছে। আমরা সত্যি বলতে অনেক মানুষের থেকে বেশি কানেক্টেড ফিল করি এখানে যারা আছি, কিন্তু তাও মনে হয় যে ওই সময়গুলো মাঝে মাঝে যদি গিয়ে দেখে আসা যেত খুব ভালো হতো। কারু সংঘের কথাও তো নিশ্চয়ই শুনেছিস, মানে সেইখানে যে কিভাবে কাজ হতো সেটা সম্পর্কে কোনো ধারণা আছে তোর? মানে এই যে আমি গিয়ে দেখেছি একটা সময়, কিন্তু আমি বলছি কারু সংঘের যে একটা গঠন বা পরিকল্পনা সেই সময় দিয়া বলতেন যে এই যে কি জন্য বা কি উদ্দেশ্য ছিল, এর কোনো কথা হয়েছে কখনো? হ্যাঁ, মানে দিয়ার কাছে শুনতাম, আর দিয়ার সাথে কিছু কিছু সময় আমি গেছি কাজ, মানে দেখতে গেছি। তো তখন যেরকম আমার সব থেকে থ্রিলিং লাগতো হচ্ছে যে লীলা মজুমদারের লেখা আমি এত পড়েছি, মানে আমি ভক্ত। উনি ওখানে কাজ করতেন এবং একসাথে ওনারা পিকনিক যেতেন, এবং আমার কাছে না এটা পুরো একটা, এখন ভাবলে মনে হয় যে মানে এটা তো স্বপ্নের মতো পুরো ব্যাপারটা। হ্যাঁ, ঠিক লীলা মজুমদারের মতো মানুষরা। আর এরকম কারোর কথা? আরেকজন যার স্মৃতি আমার নিজের আছে, খুব ছোটবেলার যদিও, সেটা হচ্ছে দিয়ার হাত ধরে একবার যমুনা দিদার বাড়ি গেছিলাম। যমুনা সেন ভীষণ মানে আইকনিক। তো তিনি বসেছিলেন একটা চেয়ারে, বারান্দা দিয়ে ঢুকলাম, দিয়া কিছু একটা শাড়ি বা কিছু একটা দেখাচ্ছিলেন, কাজ কিছু একটা দেখাচ্ছিলেন, আর আমাকে উনি দেখে, মানে আমি মাটিতে বসে খেলছি বা কিছু, এবং রসগোল্লা খেতে দিয়েছে, আমি নির্লজ্জের মতো খেয়েছি অফকোর্স। তো এবং দিয়ে আমাকে বললেন যে আচ্ছা তুমি যাওয়ার সময় প্রণাম করো। তো প্রণাম করে এলাম, ফুল দিলেন একটা। উনি যে যমুনা দি, এখন যখন বড় হয়ে বুঝতে পারি, সত্যি মানে কোনোদিন ভাবনার বাইরে আমার মনে হয় এইসব স্মৃতিগুলো। শান্তিনিকেতনে মনে হয় ওই সময়গুলো সত্যি কত মূল্যবান ছিল। কিন্তু যাই হোক, তার কিছু রেশ তো ভেতরে ভেতরে পেয়ে গেছিস নিজের জ্ঞানত বা অজান্তে, অবচেতনেও। সেসব নিয়ে থাক, আনন্দ থাক। আশা করি কিছু পেয়েছি এবং সেটাকে আত্মস্থ করতে পারছি। আনন্দে কাজ যদি করিস সুন্দর হবে।